নমস্কার। অল্প অল্প গল্প স্বল্পে আপনাদের সকলকে জানাই স্বাগত। শুরু করতে চলেছি আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাসের প্রথম উপন্যাস প্রথম প্রতিশ্রুতির চতুর্থ পর্ব। অপরাধটা হচ্ছে লক্ষ্মীর ঘরে যথাসময়ে প্রদীপ না দেবার, কিন্তু শাস্তির আশঙ্কায় সমস্ত শরীর কণ্টকিত হয়ে ওঠার সঙ্গে সঙ্গে শঙ্করীর মনের পটে যে ছবি ভেসে উঠল সেটা লক্ষ্মীর ঘট কিংবা গৃহদেবতার পটগুলির নয়। নিজের যে অপরাধের শাস্তির আশঙ্কাটা সমস্ত দেহ মন শিথিল করেছিল শঙ্করীর, সে অপরাধের সঙ্গে এ বাড়ির এমনকি এ গ্রামেরও কোনো সম্পর্ক নেই। অপরাধের জায়গাটা হচ্ছে শঙ্করীর বাপের বাড়ির আমবাগান। সময়টা গা ঝিমঝিমে ভর দুপুর। নতুন ফাল্গুনের থেকে থেকে ঝিরিঝিরি আর থেকে থেকে দমকা বাতাস বইছে, আর নতুন গুটি বাঁধা আম গাছগুলো সে বাতাসে যেন মাতলামির খেলা জুড়েছে। কিছু কিছু গাছ কিন্তু খানিকটা পিছিয়ে আছে, তাদের এখনো বোল ঝরে আম ধরেনি। পাতার ফাঁকে ফাঁকে মঞ্জরির সমারোহ। নির্জন দুপুরে সেই বাগানে শঙ্করী আর নগেন। নগেনের হাতের মধ্যে শঙ্করীর হাত, আলগা করে এলিয়ে পড়ে থাকা নয়, হাতখানা বজ্রমুষ্টিতে ধরে রেখেছে নগেন, পাছে শঙ্করী পালিয়ে যায়। যতক্ষণ না নগেনের বক্তব্যটা সম্পূর্ণ শেষ হবে ততক্ষণ শঙ্করীর ছাড়ার নেই। অনেক দিন ধরে অনেক ছোটখাটো কথা, অনেক ইশারা ইঙ্গিতের দূত মারফত নিজের বক্তব্য জানিয়েছে নগেন শঙ্করীকে। অনেক করুণ দৃষ্টি, অনেক চোরা হাসির সওগাতে। আজ বোধ করি একেবারে হেস্তনেস্ত করতে চায় সে, কিন্তু নগেন কি শঙ্করীকে গায়ের জোরে এই নির্জন আমবাগানে টেনে এনেছিল, মুখে কাপড় বেঁধে পাঁচা কোলা করে? তা তো নয়। সহায় সম্বলহীন ছেলেটার এত সাহস কোথা? মাসির বাড়ির অন্ন খেয়ে খেয়ে তো মানুষ। শঙ্করীর কাকেই নগেনের মাসি। মা মরা বোনপোকে কাছে এনে মানুষ করেছেন কাকি নিজের ছেলেদের সঙ্গে, যে সংসারে শঙ্করীও বেড়ে উঠেছে। মাঝখানে শুধু একটা বিয়ের ব্যাপার, কিন্তু সে আর কদিনের, অষ্টমঙ্গলাতেই তো তার সমাপ্তি। একই বাড়িতে বাস করেছে দুজনে, ভাই বোনের মতো। অথচ আশ্চর্য, মনোভাবটা কিছুতেই কেন ভাই বোনের মতো তৈরি হলো না। কেন ছোট্টবেলা থেকে শঙ্করীর নিজের খুড়তুতো দাদারা শঙ্করীর চুলের মুঠি ধরেছে আর পান থেকে চুন খসলে খিচিয়েছে, আর নগেন কেনই বা বরাবর সেই দুঃখ যন্ত্রণায় স্নেহের প্রলেপ লাগিয়েছে, অত্যাচারীদের প্রতি কটূক্তি করেছে? পৃথিবীতে কি জন্যে কি হয় তা শঙ্করীর বোধের বাইরে। বোধের জগৎটা ওর নেহাতি সীমাবদ্ধ। নইলে 18 বছরের বিধবা মেয়ের পক্ষে ভরা ভর দুপুরে আমবাগানে এসে একটা ব্যাটা ছেলের সঙ্গে কথা কওয়া যে কতদূর গর্হিত সে বোধ থাকা উচিত ছিল বইকি একটা 18 বছরের মেয়ের। কিন্তু সত্যি কি এটুকু বোধ ছিল না শঙ্করীর? 24 ঘন্টা কাকির দাঁতের পিছুনিতে সে বোধ জন্মায়নি? বাগানে এসেছিল কি শঙ্করী নির্ভয়ে নিশ্চিন্তে? না, অবোধ হলেও এতটা অবোধ নয় শঙ্করী। এসেছিল বুকের মধ্যে ভয়ের বাসা নিয়েই। সকালে যখন নগেন এ আবেদন জানিয়েছে তখন থেকেই বুকের মধ্যে ঢেঁকির পার পড়ছে তার। সকল কাজে ভুলচুক হয়েছে, তবু এসেছে। তবু কি ভাগ্যিস আজ আর রান্নাঘরের ভাতটা ঘাড়ে নেই। কাল শ্বশুর বাড়ি চলে যাবে, বলতে গেলে জন্মের শোধই চলে যাবে। এই মমতায় গৃহকর্ত্রী শঙ্করীকে হেঁসেলের দায়িত্ব থেকে ছুটি দিয়েছেন। আর যখন শঙ্করী নিতান্ত বিনীত মূর্তিতে নিতান্ত কাঁচুমাচু মুখে আবেদন জানিয়েছে, বকুল ফুলের বাড়ি একবার যাব কাকিমা, তখনও না করতে পারেননি তিনি।
বাগানে এসেই প্রথম এই ছলনার খবর শুনে হেসে উঠেছিল নগেন। বলেছিল, তা গুরুজনের সঙ্গে মিছে কথা কয়েছিস ভেবে অত মনমরা হচ্ছিস কেন? ধরে নে না, আমিও তোর একটা বকুল ফুল। কিন্তু এখন আর নগেনের মুখে হাসি নেই। এখন নগেনের অন্য ভাব। এখন কেমন রুক্ষ, হিংস্র, উদ্ভ্রান্ত দৃষ্টি। এখন বজ্র মুষ্টিতে শঙ্করীর হাত ধরে টেনে নিয়ে যেতে চায় ভিন্ন আরেক জগতে। পালিয়ে গিয়ে অন্য অনেক দূরের আরেক গাঁয়ে চলে যায় না? সেখানে কে চিনবে আমাদের? বলবো আমরা স্বামী স্ত্রী, আগুন লেগে ঘর বাড়ি ক্ষেত খামার সব পুড়ে গেছে, তাই মনের আক্ষেপে দেশ ভুঁই ছেড়ে চলে এসেছি। অমন পাপ কথা বললে যে জিভ খসে যাবে নগেন দাদা, নরকেও ঠাঁই হবে না আমাদের। উচ্চারণ করে শঙ্করী, কিন্তু সে উচ্চারণে কোথাও কোনো জোর প্রকাশ পায় না। পাপের আশঙ্কায় আগে থেকেই কি জীব শিথিল হয়ে এলো শঙ্করীর? পাপ কিসের? তোর ওই বেটা কি রে? স্বামীর ঘর করেছিস তুই? জন্ম জন্মান্তর থেকে তুই আর আমি পতিপত্নী, বুঝলি? তাই ওই একটা উটকো স্বামী সইল না তোর। নইলে এতদিন তুই কোথায় থাকতিস আর আমি কোথায় থাকতাম? তুই মন ঠিক কর শঙ্করী, দোহাই তোর। এ কথা কানে শুনলেও যে অনন্ত নরক নগেন দাদা। তাই যদি হয়, নগেন উগ্র মূর্তিতে বলে ওঠে, নরকেই যদি যেতে হয় তোকে তো একলা যেতে হবে না, আমাকেও যেতে হবে। তোর জন্য সে ক্লেশও মেনে নিচ্ছি আমি। পৃথিবীর আর সবাই যাক না স্বর্গে, তুই আর আমি নয় নরকেই থাকবো। এই জন্মটা তো তবু ভালো যাবে। এইটাই কি একটা ন্যায্য কথা হলো? না নগেন দাদা, তোমার পায়ে ধরি, আমায় ছেড়ে দাও। কেউ যদি এ অবস্থায় দেখে ফেলে তাহলে আর আমার ঘরে ঠাঁই হবে না। ভালোই তো। নগেন হাতটা ছেড়ে দেওয়ার পরিবর্তে আরো জোরে চেপে ধরেছিল, বুঝিবা একটু কাছেও টেনেছিল। বলেছিল, ঘর থেকে দূর করে দিলে আমাদের সুরাহাই হবে, কলঙ্ক ছড়ালে শ্বশুরবাড়ি থেকেও নেবে না তোকে, তখন দুজনে চলে যাওয়া সোজা হবে, সাপে বর হবে আমাদের। না না নগেন দাদা, হাত ছাড়ো। তোমার মনে এত কু জানলে কখনো এখানে আসতাম না আমি। তুমি বললে একটা কথা আছে। নগেন কখনো জানা করেছে তাই করল, অগ্নিমূর্তি হয়ে খিঁচি উঠল। ন্যাকামি করিস নে, জানলে আসতাম না। তোর সঙ্গে আমার কি ভাগবত কথা থাকবে শুনি? আমি বলছি তুই আমার সঙ্গে পালিয়ে চল। সজ্ঞানে নয়, অসতর্কে মুখ দিয়ে বেরিয়ে পড়ল, কোথায়? নগেন মহোৎসাহে বলে ওঠে, যেখানে হোক, অনেক দূরের কোনো গায়ে, সেখানে তুই আর আমি সুখে সংসার করব। ছোট্ট একখানা মাটির কুঁড়ে, একটু শাকপাতার বাগান, একটা একছিটে পুকুর, এর বেশি আর কি চাই বল আমাদের? আর সেটুকু সংস্থান করতে পারবো। পেটে তো একটু বিদ্যে করেছি, কিছু না পারি একখানা পাঠশালা খুলব, কারোর কোনো ক্ষতি নেই তাতে শঙ্করী। বুকের মধ্যেকার সেই ঢেকির পার পড়াটা বন্ধ হয়ে কি এক কাঁপা কাঁপা সুখে মনটা দুলে উঠল শঙ্করীর। চোখ দুটো কি জলে ভরে এলো না? নতুন ফাগুনের সেই থেকে থেকে ঝিরিঝিরি থেকে থেকে দমকা বাতাসে শরীরটা কেমন অবশ অবশ হয়ে আসেনি কি? মনে কি হয়নি? সত্যি তো, তাতে কার কি ক্ষতি? শ্বশুর বাড়ি সে চোখে দেখেনি, একদিনও ঘর করেনি, চেনে না তাদের, জানে না শঙ্করীকে না পেলে কার কি সুখ দুঃখ, কার কি লাভ লোকসান। কাকারা যদি খবর দেয় শঙ্করী বলে যে একটা মেয়ে ছিল তাদের ঘরে, সে নাকি কবরেজ বাড়ির ভাগ্নে বউ ছিল, হঠাৎ ওলা উঠো হয়ে মরে গেছে সে, কত কাঁদবে কবরেজ বাড়ির লোকেরা। আর কাকা খুড়ি মরে গেছে বলে রটিয়ে দিলে সমাজের কাছে পার পাবে না। না, বেশিক্ষণ এ চিন্তা যেন স্থান পায়নি। বাতাসটা হঠাৎ বন্ধ হয়ে ভয়ানক যেন গুমোট হয়ে উঠল। চেতনা ফিরে পেল শঙ্করী, বলে উঠল, হিঁদুর ঘরের বিধবাকে বেরিয়ে যাবার কুমন্ত্রণা দিতে লজ্জা করে না তোমার? তুমি না আমার ভাইয়ের মতন? না, কখনো না, গর্জে ওঠে নগেন। কখনো ভাইয়ের মতন নই, সে কথা তুইও ভালো জানিস, আমিও ভালো জানি। চিরদিন মনে মনে আমি তোকে পরিবারের মতন দেখে এসেছি, জেনে শুনে কেন মিছে বাকচাতুরি করছিস? কথা দে, দুপুর রাতে তুই খিড়কি দিয়ে বেরিয়ে এসে এখানে দাঁড়াবি, আমি আগে থেকে দাঁড়িয়ে থাকবো। তারপর জোর পায়ে হেঁটে গাঁ থেকে একবার বেরোতে পারলে কে ধরে? খুঁজতে তো আর পারবে না মাসি মেশো,
খেয়ে কিল চুরি করে বসে থাকতে হবে। ও নগেন দাদা, আমার বুকের ভেতরটা কেমন করছে, ছেড়ে দাও আমায়, আমি পারবো না। পারতেই হবে তোকে, নগেন ব্যাকুল স্বরে বল। যতক্ষণ না তুই মদ দিবি ছাড়বো না হাত, দেখুক পাঁচজনে, সেই আমি চাই। নগেন দাদা, আমি চেঁচিয়ে লোক জড়ো করবো। আলগা আলগা দুর্বল স্বরে বলে শঙ্করী। বলবো বাগানে একলা পেয়ে তুমি আমাকে। নগেন বিপরোয়া বলে, চেঁচা, জড়ো কর লোক। নগেন দাদা গো, আমাকে বরং মেরে ফেলো। আমি আর কি মারবো তোকে, মেরেই তো ফেলেছে সবাই মিলে। বাপের বাড়িতেই লাথি ঝাঁটা না খেয়ে এক মুঠো ভাত জুটছিল না, মরার ওপর খাঁড়ার গা, এখন আবার শ্বশুর বাড়ি। সারা জন্মটা শুধু লাথি ঝাঁটা সার। আমিই বরং তোকে বাঁচাতে চাই, আদর করে যত্ন করে মাথার মণি করে রাখতে চাই। আমি চাই না তোমার আদর যত্ন। এবার একটু দৃঢ় শোনালো শঙ্করীর কণ্ঠস্বর। লাথি ঝাঁটাই আমার ভালো। বটে, লাথি ঝাঁটাই তোর ভালো? নগেন সহসা মারমুখী হয়ে একটা কাজ করে বসল। হ্যাঁ, আদর করে প্রেমালিঙ্গন নয়। মারমুখী হয়ে সহসা শঙ্করীকে সাপটে জড়িয়ে ধরল নগেন। ধরে বলে উঠল, বেশ, সেটাই যাতে আরো ভালো করে খাস তার ব্যবস্থা করছি। এই দিচ্ছি ডেকে, তারপর গিয়ে তোর শ্বশুর বাড়ির গায়ে গিয়ে রটাবো। ও আমার সঙ্গে মন্দ। কিভাবে যে নগেনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছিল শঙ্করী, কিভাবে যে একেবারে ঘাটে ডুব দিয়ে বাড়ি গিয়ে বলেছিল, বকুল ফুলের বাড়ি যাওয়া হলো না, রাস্তায় যেতে একখানা ছুতো হাঁড়ি পায়ে ঠেকে গেল বলে একেবারে নিয়ে বাড়ি ফিরতে হলো। আর কি করেছে, অসময়ে নিয়ে মাথাটা ভার হয়েছে বলে দিনের বাকি সময়টা শুয়ে কাটালো, সেসব আর ভালো করে মনে পড়ে না শঙ্করী। শুধু মনে আছে তার প্রবল কান্নার ব্যাপার দেখে কাকা শুদ্ধ মমতা মমতা গলায় সান্ত্বনা দিয়েছিল, কেন কাঁদছিস মা, মেয়ে মানুষকে তো শ্বশুর ঘর করতেই হয়, সেই হচ্ছে চিরকালের জায়গা। তাছাড়া কবরেজ মশাই অতি সজ্জন ব্যক্তি, সংসারে খাওয়া পড়ার কোনো দুঃখ নেই, ভালো থাকবি, সুখে থাকবি। তবু আরো আকুল হয়ে কেঁদেছিল শঙ্করী। অগত্যা খুড়িকে পর্যন্ত বলতে হয়েছিল, আবার আসবি, পালা পার্বণে আসবি, আমরা কি তোকে পর করে দিচ্ছি? বছর ঘুরে গেল, খুড়ির প্রতিশ্রুতি খুড়ি রাখেনি। নিয়ে যাওয়া তো দূরের কথা, একবার উদ্দেশ পর্যন্ত করেনি। সে গায়ের এক কানা করা খবরও আর সেই অবধি পায়নি শঙ্করী। শুধু অবিরত কাঁটা হয়ে থেকেছে এই বুঝি কে বলে। নগেন বলে একটা ছেলে এসে গ্রামে কি রটিয়ে বেড়াচ্ছে শঙ্করীর নামে। ঘাটে পথে বেরিয়ে গাছের পাতা নড়ার শব্দে শিউরে ওঠে শঙ্করী। বাঁশের সরসরানি শুনলে থমকে দাঁড়িয়ে পড়ে। কিন্তু সে ভয় কি শুধুই ভয়, নিছক ভয়? তার সঙ্গে ভয়ানক একটা আশাও কি জড়ানো নেই? সর্বদা কি মনে হয় না, হঠাৎ কোনো এক বাঁশ বাগানের ধারে কি পুকুর ঘাটের কাছে সেই সর্বনেশে লোকটাকে দেখতে পাই তো আর বাড়ি ফেরে না? কাল শুনেছে বিয়ে উপলক্ষে কাকার বাড়ি থেকে নাকি নেমন্তন্ন নিয়ে আসবে। কাল থেকে তাই মরে আছে শঙ্করী। কি জানি কি বলবে খুড়ো কি খুড়তুতো ভাইরা এসে। নগেন কি সব বলে বেরিয়েছে? নগেন কি ওখানে আছে এখনো? নগেন কি বেঁচে আছে? হয়তো টের পেয়ে সবাই মেরে ফেলেছে। সেদিন কেন আমবাগানে গিয়েছিল শঙ্করী? আর যে লোকটা তাকে মন্দ পথে টানবার চেষ্টা করছিল, কেন আজও শঙ্করীর মনকে লক্ষ্য দড়িদড়া দিয়ে টানছে সে? মরতে গিয়েও কেন মরতে পারে না শঙ্করী? পৃথিবীতে শঙ্করী বলে একটা মেয়ে মানুষ যদি না থাকে, কি এসে যাবে পৃথিবীর? কলঙ্কিত মন নিয়ে ঠাকুর ঘরের কাজ করছে সে, তুলসী তলায় প্রদীপ দিচ্ছে। এ মহাপাপের ফল। চিন্তায় বাধা পড়ল। কাশীশ্বরী এসে দাঁড়িয়েছেন, তীব্র কণ্ঠে ডাকছেন, নাববৌ। ভয় ভয়, সত্যর মনের কাছে এত বড় ভয়ের পরিচয় বোধ করি এই প্রথম। কাটোয়ার বউয়ের খুব যে একটা খোয়ার হবে এটা আশঙ্কা করেছিল সত্য, কিন্তু এ কি? তিরস্কারের এ কোন ভাষা?
জীবনে অনেক কথা শুনেছে সত্য, অনেক কথা শিখেছে, কিন্তু এসব শব্দ তো কখনো শোনেনি। অসতী মানে কি? উপপতি কাকে বলে? কুল খাওয়া বলতেই বা কি বোঝায়? যে কুলের আচার তৈরি হয় আর তেলে নুনে জড়িয়ে অপূর্ব আস্বাদন পাওয়া যায়, এটা যে ঠিক সে জাতীয় নয়, এটুকুই শুধু বুঝতে পারে সত্য। কিন্তু তারপরই কেমন দিশেহারা হয়ে যায়। দূর থেকে হাঁ করে তাকিয়ে থাকে শঙ্করী আর কাশীশ্বরীর দলের দিকে। না, আর কেউ কিছু বলছে না, সবাই নিথর। এমনকি মোক্ষদা পর্যন্ত কেমন যেন স্তব্ধ। একা কাশীশ্বরী পালা চালিয়ে যাচ্ছেন, চাপা তীক্ষ্ণ গলায়। শঙ্করীকে ধরে চিবিয়ে খেলেও বুঝি রাগ মিটবে না, এমনি তার মুখভঙ্গি। মোক্ষদা এক ধরনের, কাশীশ্বরী আরেক ধরনের। মোক্ষদার অটুট গতর, অসীম ক্ষমতা, অনর্গল বাকপটুত্ব, কিন্তু কাশীশ্বরী তা নয়। কাশীশ্বরীর শোকে তাপে কিছুটা অথর্ব, তাছাড়া চিরদিনই তিনি টেপামুখী। শুধু তেমন মোক্ষম অবস্থায় পড়লেই মুখ দিয়ে কথা বেরোয় তাঁর, চাপা তীক্ষ্ণ। কিন্তু আজকের মতো এমন সব কথা কবে বেরিয়েছে কাশীশ্বরীর মুখ দিয়ে? এমন ঘৃণা জর্জরিত মুখই বা কবে দেখা গেছে তার? কে গিয়েছিল কাটোয়ায়? কে কি শুনে এসেছে সেখান থেকে? বারবার শঙ্করীর বাপের বাড়ির কথাই বা উঠছে কেন? তারা নাকি কেউ ভোজ বাড়িতে আসবে না, সম্পর্ক রাখতে চায় না শঙ্করীর সঙ্গে। নেহাত নাকি তারা শঙ্করীর মা বাপ নয়, খুড়ো খুড়ি, তাই অমন মেয়েকে টুকরো টুকরো করে কেটে কাটোয়ার গঙ্গায় ভাসিয়ে দেয়নি। আরও কত কথা, তার সঙ্গে কত মুখভঙ্গি। শঙ্করীকে গলায় দড়ি দিয়ে মরবার পরামর্শ দেওয়া হচ্ছে ঘাটে ডুবে মরবার নির্দেশ। পাপিষ্ঠা শঙ্করীর পাপস্পর্শে যে কাশীশ্বরীর একমাত্র নাতিটা বিয়ের বছর না ঘুরতেই মরেছে, সে কথাও প্রমাণিত হয়ে যাচ্ছে আজকের বিচারের রায়। অনেক শুনতে শুনতে শেষ পর্যন্ত এইটুকু বুঝতে পারে সত্য, নাপিত বউ আর রাখু কাটোয়া গিয়েছিল যজ্ঞের চোটে নেমন্তন্ন করতে, আর শঙ্করীর খুড়ি নাপিত বউয়ের কাছে শঙ্করীর নামে যাচ্ছে তাই করেছে। সেখান থেকে খুব যে একটা গর্হিত কাজ করে চলে এসেছে শঙ্করী, সে বিষয়ে আজ সন্দেহ মাত্র নেই। লক্ষ্মীর ঘরে সন্ধ্যা দিতে দেরি হওয়া অথবা সাজ সন্ধে পর্যন্ত ঘাটে বসে থাকার চাইতে যে অনেক বেশি গর্হিত, তা বুঝতে পারা যাচ্ছে। কিন্তু শঙ্করীর অপরাধের সঙ্গে তার খুড়ির বোনপোর যোগ কোথায়? সে কেন শঙ্করীর জন্য বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে চলে গেছে? এইখানে সব গোলমাল লাগছে সত্যর। সব যেন হেঁয়ালি। এই অন্য জগতের অর্থবহ জীবনে না জানা শব্দগুলো সত্যর বুকটাকে কেমন হিমহিম করে দিচ্ছে, ভয় করছে। যে অনুভূতি জীবনে জানে না সত্য, আজ সেই অনুভূতি তার সমস্ত সাহসকে যেন বোবা করে দিয়েছে। গিন্নিরা কাউকে শাসন করছেন অথচ সত্য তার মধ্যে ফোড়ন কাটছে না, এমন ঘটনা বোধ করি সত্যর জ্ঞানে এই প্রথম। অপরাধীর পক্ষ নেওয়াই সত্যর স্বভাব, তা সে অপরাধী যে শ্রেণীর হোক। একবার বাসন মাজনি বাগদি বউ সন্ধে করে ঘাটে বাসন মাজতে গিয়ে পাঁজার বাসন থেকে একটা বাটি হারিয়ে ফেলেছিল। খুব সম্ভব বাটিটা জলে ডুবে গিয়েছিল, কিন্তু বাগদি বউকে চোর অপবাদ দিয়ে ন ভূত ন ভবিষ্যতি করেছিলেন শিবজায়া আর দীনতারিণী, এবং মোক্ষদা হুকুম দিয়েছিলেন, না যদি নিয়েছিস তো সমস্ত রাত ওই পুকুর হাতড়ে বাটি খুঁজে বার কর। বাগদি বউ যত হাউমাউ কাঁদে, গৃহিণীকুল ততই চেপে ধরেন তাকে। চুরির উদ্দেশ্যে যে সে বেলা গড়িয়ে বাসন মাজতে আসে, এ মন্তব্য করতে ছাড়েন না তাঁর। সে যাত্রা সত্যই তো রক্ষা করেছিল বাগদি বউকে। বলেছিল, চল বাগদি বউ, আমিও খুঁজি গে তোর সঙ্গে, আমি খুব সাঁতার জানি, সাঁতরে এপার ওপার করে বাটি হাতড়াবো। তুই খুঁজবি মানে? ধমকে উঠেছিল সবাই, এবং সকলকে চমকে দিয়ে সত্য উদাসভাবে বলেছিল, তা খুঁজতে হবে বই কি, তোমাদের পাপের প্রাচিত্তির আমাকেই করতে হবে। ভগবান যখন আমাকে তোমাদের ঘরের মেয়ে করে পাঠিয়েছে, বাড়িতে যাদের 5 সিন্দুক বাসন, তারা যদি তুচ্ছ একটা ডাল খাবার বাটির জন্যে একটা মানুষের প্রাণবধ করতে চায়,
তবে একজনকে তো তার প্রীতিকার করতে হবে। থ হয়ে গিয়েছিল সবাই। আর বোধ করি তুচ্ছ একটা বাটির জন্য নিজেদের তুচ্ছতার বহরটা সেই প্রথম নজরে পড়েছিল তাদের। তবে আর কি, 5 সিন্দুক বাসন আছে তো হরিণনুর দিকে যা বাসনের, অনেক পয়সা আছে তো তোর বাপের, বলে কেমন যেন শিথিল ভাবে রণে ভঙ্গ দিয়েছিলেন তারা। বাগদি বউ গলায় কাপড় দিয়ে সত্যকে প্রণাম করেছিল সেদিন। তা এমন অনেককে অনেক সময় বিপদ থেকে ত্রাণ করেছে সত্য, কিন্তু আজ আর সত্যর গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। একটা অন্ধকার অরণ্যের গা ছমছমে রহস্য মুখ করে দিয়েছে সত্যকে। কখন যে তিরস্কার পর্ব শেষ হলো, কখন যে গিন্নিরা আপন আপন কর্মে প্রস্থান করতেন, কাটোয়ার বউ তারপর কোথায় গেল, এসবের কোনো খবরই আর রাখতে পারেনি সত্য। কখন এক সময় যেন আস্তে আস্তে চলে গিয়ে সারদার ঘরের মেঝেই পরনের চাঁদের আলোরঙা 8 হাতি শাড়িখানির আঁচলটুকু বিছিয়ে শুয়ে পড়েছিল, যেখানে সারদাও শুয়ে আছে সেই একই পদ্ধতিতে, কোলের ছেলেটুকুকে কোলের কাছে নিয়ে। সারদা বলেছিল, শুলে যে সত্য ঠাকুরজি? শুলাম বলে উত্তর এড়িয়েছিল সত্য। সারদা আরেকবার নিঃশ্বাস ফেলে বলেছিল, কাটোয়ার বউ অত গাল খাচ্ছিল কেন ঠাকুরজি? সত্য বলেছিল, জানি না। সত্যর পক্ষে এমন সংক্ষিপ্ত স্বল্প ভাষণ প্রায় অভূতপূর্ব, কিন্তু সারদারও নাকি মনে সুখের ক্লেশ নেই, তাই আর বেশি কথা বাড়ায়নি। একসময় ছেলের সঙ্গে ঘুমিয়েও পড়েছিল, কিন্তু সত্যর চোখে ঘুম আসতে চায় না। ভয়ের সেই অনুভূতিটা কিছুতেই ছাড়তে চায় না তাকে। থেকে থেকে বুকটা কেমন ঠান্ডা আর ফাঁকা ফাঁকা লাগে। অজানা ওই শব্দগুলো না হয় চুলোয় যাক, কিন্তু আর একটা নতুন ভয় যে মনের মধ্যে বাসা বাঁধল এসে। সত্যিই যদি কাটোয়ার বউ, গলায় দড়ি দেওয়ার পদ্ধতিটা কি আর তার পরিণামই বা কি ঠিক জানে না সত্য, কিন্তু অপরটার আশঙ্কায় বারবার গায়ে কাঁটা দিচ্ছিল তার। যদি তাই হয়, যদি কাল যজ্ঞের প্রয়োজনে পুকুরে জাল ফেলতে গিয়ে জেলেরা মাছের সঙ্গে আরো একটা জিনিস ছেঁকে তোলে, ভারী রুই পড়েছে ভেবে আহ্লাদে হেই হেই করে জাল টেনে তুলে যদি দেখে মাছ নয়, বুকের মধ্যে ঢেকির পার পড়ার মতো শব্দ হতে থাকে সত্যর। কজনকে পাহারা দেবে সে? সারদার ব্যাপারেই তো ভয়ে আর বাপের হুকুমে তটস্থ হয়ে আছে। তার উপর আবার কাটোয়ার বউ চাপল মনের মধ্যে। কাকে রেখে কাকে দেখবে সত্য? গালাগালির সময় মুখটা কিরকম দেখাচ্ছিল কাটোয়ার বউয়ের? সত্য কি তাকায়নি? বোধহয় তাকিয়েছিল, কিন্তু দালানের এক কোনায় মিটমিট করে একটা প্রদীপ জ্বলছিল। তার থেকে দাওয়ায় আর কত আলো এসে পড়বে? তাও আবার চাঁদের এখন আধার কাল চলছে। শুক্কুল চললে তবু উঠোনে বাগানে হেঁটে চলে সুখ, মনীষীকে দেখাও যায়। আধারে তো সন্ধে হলেই হয়ে গেল। মানুষের সঙ্গে কথা কাওয়া ওই মুখ চোখ না দেখে। না, শঙ্করের মুখ দেখতে পায়নি সত্য, তাই বুঝতে পারছে না ওই অদ্ভুত অদ্ভুত শব্দগুলোর মানে শঙ্করই ধরতে পেরেছে কিনা। আচ্ছা, সারদাকে একবার চুপি চুপি জিজ্ঞেস করবে সত্য। যতই হোক, সারদা সত্যর দুগুণ বয়সী, ছেলের মা। কতদিন আগে বিয়ে হয়েছে সারদার, হয়তোবা ওই বিদঘুটে কথাগুলোর মানে জানা থাকলেও থাকতে পারে, কিন্তু বারবার বলি বলি করেও বলতে পারলো না শেষ অবধি। মুখের দরজায় কে যেন তালাচাবি দিয়ে দিয়েছে। মানে বুঝতে না পারতেও কথাগুলো যে খারাপ কথা সেটা বুঝতে পেরেছে সত্য। কাটোয়ার বউয়ের সঙ্গে খুব যে একটা যোগাযোগ ছিল সত্যর তা নয়। একে তো মাত্র বছরখানেক হলো এসেছে সে, নব আগন্তুক হয়ে। তাছাড়া সে তো নিরিমিষ সিকের, একসঙ্গে খাওয়া দাওয়া নেই। তবে নাকি নেহাত দেখা সাক্ষাৎ সূত্রে কথাবার্তা, তাও বিশেষ মিশুকে নয় শঙ্করী, সর্বদাই যেন আনমনা। কাজেই সত্য আজও যখন সন্ধ্যা গড়িয়ে যাওয়ার অপরাধে চুপি চুপি অবহিত করতে এসেছিল শঙ্করীকে, তখন নেহাত একটা জীবের প্রতি যতটুকু মমতা থাকা উচিত তার বেশি ছিল না। কিন্তু এখন যেন
মায়ায় মন ভরে যাচ্ছে সত্যর। মনে হচ্ছে কত না জানি কাঁদছে বেচারা। জগতে এমন কেউ নেই ওর যে সে কান্নায় একটু সান্ত্বনা দেয়। বিধবা হওয়ার কি কষ্ট। সত্যরও তো বিয়ে হয়েছে, একটা বরের সঙ্গেই নাকি হয়েছে। সেই বরটা যদি হঠাৎ পড়ে যায়, সত্যও তো তাহলে বিধবা হবে। তা যদি হয়, সত্যকেও কি সবাই অমনি করে খোয়ার করবে? কিন্তু তাই বা কি করে বলা যায়? পিস ঠাকুরমাও তো বিধবা, বিধবা আরো কতজনই। তাদের ভয়ে তো সবাই তটস্থ হয়ে থাকে। ওদের দেখে মনে হয় ওরাই যেন পৃথিবীর দণ্ডমুণ্ডের কর্তা। তবে ওরা বড় বলে, কিন্তু তাই কি এরা বড় হলে ওরকম হতে পারে? না, এসব ঠিক বুঝতে পারে না সত্য। শুধু যে বয়স দিয়েই সব বিচার হয় তা তো নয়। এই যে তার বাবাকে দেশ শুদ্ধ লোকে ভয় করে, জ্যাঠামশাই কি কেউ তা করে? উল্টে জ্যাঠামশাই পর্যন্ত তো বাবার ভয়ে কাঁটা। শুধু কি জ্যাঠামশাই, সেজ ঠাকুরদা, ঠাকুরদা কে নয়? ওরা তো আর মেয়ে মানুষ নয়। বয়সটা কিছু নয়, ছোট বড় হলেও কিছু নয়। তাহলে ভয়ের বাসাটা কোথায়? ভাবতে ভাবতে থই পায় না সত্য। তবু ভাবে, কে যে ওকে ভয়ের বাসা খোঁজার চাকরি দিয়েছে কে জানে। অনেক রাত্রে ভুবনেশ্বরী আসে ডাকতে, এই সত্য, না খেয়ে ঘুমিয়েছিস যে, ওঠ। সত্য পাশ ফিরে ঘুমের ভান করে, জানায় তার খিদের অভাব। ভুবনেশ্বরী বকে ওঠে, খিদে নেই কেন? ওঠ, যা, রাত উপসী থাকতে নেই। কথাই বলে রাত উপসে হাতি কাবু। বড় বৌমা, তুমি ওটো দিকিন বাচ্চা, সারাদিন উপসে আছো, আর অমন করে পড়ে থেকো না, স্বামী পুত্রের অকল্যাণ হয় ওতে। ভুবনেশ্বরীর গলা পেয়ে ধর্মরিয়ে উঠে বসেছিল সারদা। পৃথিবী থেকে বিদায় নেবার তীব্র ইচ্ছেই ধরাশয্যা নিয়ে পড়ে থাকলেও খুড়শাশুড়িকে দেখে সমীহ করবে না এমন কথা ভাবা যায় না। তাই ধর্মরিয়ে উঠেছিল। স্বামী পুত্রের অকল্যাণ শুনে এবার মনে মনে ধরফরিয়ে উঠল। ভুবনেশ্বরী ফের বলে, আমি তোমার ছেলে দেখছি, যাও ওঠো, সত্যকে ডেকে নিয়ে খেতে যাওগে। তোমার শাশুড়ি হেসে লাগলে বসে আছে। এবেলায় জাল ফেলিয়ে মস্ত একটা মাছ ধরানো হয়েছিল। এসোজন বসোজন যদি আসে বলো। খামি খামি দাগার মাছ আর আমের বাকড়া দিয়ে এমনি খাসা টক রেঁধেছে দিদি, দেখো গে যাও খেয়ে। ভুবনেশ্বরী অনেকগুলো কথা বলে গেলেও সত্যর কানে তার শেষ অবধি পৌঁছায়নি। পুকুরে জাল ফেলে বড় মাছ ধরা হয়েছে শুনেই তার মনুষ্যক্ষে ভেসে উঠেছে জালবদ্ধ আরেকটা জীব, যাকে টেনে তুলে ধরাস করে পুকুর পাড়ে ফেলা হয়েছে। আর যে মুখ চন্দ্রসূর্যিতে দেখতে পাবার কথা নয়, সেই মুখ সহস্র লোক দেখছে। কিন্তু সেই মুখের ওপর যে চোখ দুটো বসানো আছে, সে কি আর দেখছে? জীবনে কি আর দেখবে কোনো কিছু? উঠে বসে তাড়াতাড়ি বলে, মা, কাটোয়ার বউ কোথায়? কোথায় আবার? ঝংকার দিয়ে ওঠে ভুবনেশ্বরী। কাঁথা মুড়ে দিয়ে শুয়েছে গিয়ে, তাকে তোর দরকার কি? খেতে যাচ্ছিস, খেতে যা। খাবো না, খিদে নেই বলে ফের শুয়ে পড়ে সত্য। কিন্তু ওদিকে দাগা দাগা রুই মাছ আর আমের বাকড়ার টক অন্যত্র কাজ করেছে। একে 16 বছর বয়সের দুরন্ত স্বাস্থ্য, তার উপর সারাদিন ছেলেটা বুকের দুধ টেনে খাচ্ছে। সতীন কাটার যন্ত্রণাটাও যেন কাবু হয়ে এসেছে। তবুও একান্ত বাসনা সত্ত্বেও বাধা আসে মনে। সারাদিন অভুক্ত পরে থেকেও সেই অভুক্ত চেহারাটাই স্বামীর সঙ্গে একবার দেখা হলো না। কে জানে রাতে হতে পারে কিনা। আজ তো নতুন বউয়েরই কাল রাত্রি, কাজেই আজ পুরনো বউ প্রাধান্য পেলেও পেতে পারে। দিব্যি করে মাছের ঝাল দিয়ে এক পাথর ভাত সেটে এসে অভিমান জানাবে কোন মুখে? সারদা তাই চি চি করে বলে, সবে পেটের ব্যথাটা একটু নরম পড়েছে। তা হোক, ও খেলেই নরমে যাবে, নরম গলায় বলে ভুবনেশ্বরী। তুমি ডেকে ডুকে নিয়ে গেলে তবে যদি সত্য দুটো খায়। নিজের শাশুড়ির সঙ্গে কথা বলে না, ঘোমটা দিতে হয় এক গলা। কথা যা তা এই শাশুড়ির সঙ্গে।
তা খুড়শাশুড়ির কণ্ঠের নরম সুরটুকুই চোখে জল এনে দিল সারদার। অগত্যায় আর রাসুর সামনে অভুক্ত মুখ দেখাবার ইচ্ছেটাকে টেনে রেখে দেওয়া গেল না। সারদা সত্যকে নাড়া দিয়ে বলল, চলো ঠাকুরজি, যা পারবে খেয়ে নেবে। সত্য উঠে বসল, হাই তুলে বিরক্ত হয়ে উঠে বলল, বাব্বা, দুদণ্ড যদি একটু নিরিবিলিতে পড়ে থাকার জো আছে, নাও চলো। সারদা চলে যেতেই ভুবনেশ্বরী একটা অসমসাহসিক কাজ করে বসল। ঘুমন্ত ছেলেটাকে কাঁথা মুড়ে কোলে চেপে নিয়ে ঘর থেকে বেরিয়ে চুপি চুপি রাখুরমাকে গিয়ে বলল, রাখুরমা, বড় ছেলেকে একবার ডেকে দে তো, বলবি জরুরি দরকার। বড় ছেলে অর্থে রাসু। রাখুরমা এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বলে, দেখে এলাম চণ্ডীমণ্ডপে শুয়েছে, তা হোক, তুই আমার নাম করে ডেকে নিয়ে আয়। ঘরের দরজার কাছাকাছি গিয়ে মায়ের ডাকে থমকে দাঁড়িয়ে পড়তে হলো সত্যবতীকে। আর সারদার বুকটা কি এক আশঙ্কায় চমকে উঠে শীতকালের পানাপুকুরের জলের মতো ঠান্ডা নিথর হয়ে গেল। অভ্যস্ত উচ্চারণে মেয়ের নাম ধরে ডাক দেননি ভুবনেশ্বরী। ব্যস্ত অথচ চাপা গলায় বলে উঠেছে, এই তুই এদিকে আয়। তুই অর্থেই সত্য, আর বিশেষ করে সত্যকে হঠাৎ চাপা গলায় ডাক দিয়ে সরিয়ে নেবার অর্থ কি? অর্থ আছে, এরকম ডাকের একটাই অর্থ হয়, আর সে অর্থ সত্যর কাছে ধরা না পড়লেও সারদার কাছে যেন ধরা পড়েছে। তাই না বুকটা হঠাৎ এমন হিমহিম নিথর হয়ে গেল? তাই না আশার আশঙ্কায় চমকে উঠল সে বুক? সারদা জানে, সারদার মনে আছে, ছেলেবেলায় সারদা যখন নিঃসঙ্ক চিত্তে তার সদ্যবিবাহিতা কাকিমার কাছে শোবার বায়না নিয়ে তোড়জোড় করত, তখন ঠিক এমনি চাপা গলায় তার মাও ডাক দিতেন, এদিকে আয় বলছি। তবুও বায়না করত সারদা। এখন মনে পড়লে কি হাসিই পায়। সত্যবতী থমকে দাঁড়িয়ে পড়ে বলল, বড় বউ কি একলা শোবে নাকি? তোমাদের আক্কেলটা তো ভালো। ভুবনেশ্বরী হাসি চেপে ভর্ৎসনার সুরে বলেন, থাম, তোকে আর সকলের আক্কেল খুঁড়ে খুঁড়ে বেড়াতে হবে না। একলা কেন, অত বড় বেটা ঘরে রয়েছে বড় বৌমার, সে কি কম নাকি? জানি না বাবা, তোমাদের এক সময় একমতি। ওইটুকুনখানি কচি ছেলে যার গলা টিপলে দুধ বেরোয়, সে আগলাবে মাকে। তুই আসবি? যাচ্ছি বাবা, যাচ্ছি, তোর সয় না একটু, সবাই যেন ঘোড়ায় জিন দিয়েছে। নাও চলো, একটা মনোকষ্টওয়ালা মানুষ এই আঁধারপুরিতে একলা পড়ে থাকবে, এই যখন তোমাদের বিচার, তো তাই হোক। কোন মুখে যে তোমরা ধর্মকথা কও তাও জানি নে বাবা। 8 হাত শাড়িখানার হাত তিনেক অংশমাত্র কাজে লাগিয়ে আর বাকি হাত পাঁচেক বিঁড়ে পাকিয়ে কুক্ষিগত করে নিয়ে মায়ের পিছু পিছু চলল সত্যবতী অনিচ্ছা মন্থর গতিতে। সত্যি তার আজ সারদার কাছে শুতে ইচ্ছে ছিল। প্রথমত সারদার প্রতি সহানুভূতি, দ্বিতীয়ত মনে আশা করেছিল যদি শুয়ে শুয়ে গল্প করতে করতে ভয়ঙ্কর শব্দগুলোর অর্থ উদ্ধার করে নিতে পারে। শব্দগুলো যে ভালো নয়, বড়দের কাছে প্রশ্ন করলে যে সত্যি উত্তর পাওয়া যাবে না, ঠেলামারা একটা ভুলভাল উত্তরের সঙ্গে হয়তোবা খানিকটা ধমকি জুটবে, এ বিষয়ে যেন নিশ্চিত হয়ে রয়েছে সত্যবতী। অথচ ভয়ঙ্কর অদম্য একটা কৌতূহল ভিতর থেকে চারা দিচ্ছে। শব্দগুলোর অর্থ সংগ্রহ করতে পারলে যেন অনেক রহস্যের ঘরের চাবি খোলা যায়। অন্তত শঙ্করই কেন 24 ঘন্টা মরবো মরবো করে, আর বাড়ির সকলে কেন তার প্রতি এক করা সৎ ব্যবহার করে না, এটুকু যেন ওর থেকেই ধরা যাবে। কিন্তু সকল ঘুরে পালি দিল মা। তা নতুন কিছুও নয় অবশ্যই, জন্মাবধি তো দেখে আসছে সত্যবতী। বড়দের কাজই হচ্ছে ছোটদের সকল ইচ্ছের ঘুরে বালি দেওয়া। দিনতারিণীর ঘরে বাড়ির সব কটা সমোত্তমের শোবার ব্যবস্থা। ঘরটা প্রকাণ্ড বড় বলেও বটে, তাছাড়া বড় বড় মেয়েরা এখান ওখান ছড়িয়ে থাকে এটা বিধি নয়। এই বয়স্থা মেয়েদের মধ্যে 9 বছরের সত্যবতী সবচেয়ে বড়, আর তার বিয়েও হয়ে গেছে, তাই সে হচ্ছে দলনেত্রী। পন্নী, রাজু, নেড়ি, টেপি, পুঁটি, রাখালি সকলেই তাকে ওপরওয়ালার সম্মানটা দেয়। আজ ওরা সত্যর জন্য অনেকখানি অপেক্ষা করে ঘুমিয়ে পড়েছিল। সত্য এসে দেখল ঘুমন্ত পুরী, যে যেমন ইচ্ছে হাত পা ছড়িয়ে শুয়েছে।
জায়গা বিশেষ নেই, ওর মধ্যেই ওদের হাত পা ঠেলে ঠুলে জায়গা করে নিতে হবে। সত্য বিরক্তভাবে আরেকবার বলে উঠল, একদিন অন্যত্র শুলে যে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত মা মঙ্গলচণ্ডী জানি। নে সর দেখি, এই পুটি ঠ্যাংটা একটু গুটো। বলা বাহুল্য, পুঁটির সুপ্তির গভীরতায় এই স্বর পৌঁছল না। অগত্যায় সত্যবতী বাক্যবলের সাহায্য ছেড়ে বাহুবলের স্মরণ নিল। পুঁটির পা আর রাখালির হাত সরিয়ে নিজের মতন একটু জায়গা করে শুয়ে পড়ল বিছানায়। দিনতারিণী এখনো আসেননি, তাঁর শুতে আসতে দেরি হয়। বিধবাদের দিকের রাতের জলপান, চাল ভাজা, তিলের নাড়ুকে বুড়ো দাঁতে জব্দ করতে সময় লাগে। ঠাকুমার বিছানাটা ঠিক আছে কিনা একবার দেখে নিল সত্যবতী। আছে বটে এক ফালি ঠাঁই, অবশ্যই বিছানা আর কি, ঘর জোড়া একখানা শতরঞ্চির ওপর বড় বড় মোটা মোটা খান কয়েক কাঁথা পাতা, আর তারই মাথার দিকে দেয়াল জোড়া টানা লম্বা মাথার বালিশ। একসঙ্গে যাতে সারি সারি অনেকগুলো মাথা ধরানো যায় তার জন্যে এই অভিনব মাথার বালিশের আয়োজন। এক একটা বালিশ বোধ হয় লম্বায় 4 হাত আর ওজনে 8 মণ। যারা শুই তারা নিজেরা তাকে 1 ইঞ্চিও নড়াতে পারে না। নিজের বালিশকে নিজের ঘাড়ের তলায় ইচ্ছে মতো ভঙ্গিতে রাখতে পারার সুখ ওরা জানে না। বালিশগুলো যে শুধু মাপেই বড় বলে ভারী তাও তো নয়, তুলোগুলো যে পুরনো। জিনিস যত সস্তাই হোক আর যত বেশি প্রাচুর্য থাক, অপচয় করার কথা কেউ কল্পনাও করতে পারে না। তাই কর্তাদের বড় বড় তাকিয়াগুলো ছিঁড়ে গেলে যখন তাদের জন্য নতুন খেরো দিয়ে নতুন তুলোর তাকিয়া বানানো হয়, তখন পুরনো তুলো আর ছেঁড়া খেরোগুলো কাজে লাগানো হয় বাড়ির নাবালকদের জন্যে। সব বাড়িতেই এক অবস্থা। ছেলে পুলে কাচ্চা বাচ্চা ছাড়া সংসারের যত উঁচা মালের গতি হবে কাদের উপর দিয়ে? তবু তো কবরেজ বাড়ির অবস্থা উত্তম। বাৎসরিক বৃত্তি দিয়ে সাজো ধোবা ঠিক করা আছে, নিয়মিত সব ফর্সা করে দিয়ে যায় সে। মানে আর কি, কেচে শুকিয়ে পাট করিয়ে দিয়ে যায় কি আর? কাঁচার পুকুরে কেচে ভিজে কাপড় চোপড়ের ডাঁয় খিড়কির পুকুরের পৈঠেই নামিয়ে রেখে যায়। তারপর তো আছেন মোক্ষদা, ভালো পুকুরের জল দিয়ে শুদ্ধ করে সেই ভিজের বস্তা রোদে মেলে দেওয়ার দায়িত্ব তাঁর। তারপর আছে বৌঝিরা, শিবজায়ের ছেলের বউরা, কুঞ্জর বউ, ভুবনেশ্বরী। পরবর্তী ডিউটি এসে পড়ে এদের উপর। নিত্যি বিছানা, কাঁথার ওয়ার খোলা আর ওয়ার পরানো কম ঝামেলার ব্যাপার নয়। কিন্তু রামকালীর যে ধোবার উপর এবং সংসার পরিচালিকাদের উপর কড়া হুকুম দেওয়া আছে, অন্তত মাসে 2 ক্ষেপ সব সাফ করতে হবে। আজই বোধ হয় সব সদ্য কাঁচা। কলার বাসনার খাড় 8 সাজিমাটির গন্ধ ছাড়ছে। সত্যবতী নাকে কাপড় দিয়ে শুয়েছে। এই গন্ধটা তার ভারী বিশ্রী লাগে। ও শুয়ে শুয়ে ভাবে, এই বিচ্ছিরি গন্ধটা বাদ দিয়ে কাপড় কাচা যায় না? ওটা ভাবতে ভাবতে আরো অন্য ভাবনায় চলে গেল সত্যবতী। বড় বউ তো একা শুলো, মাঝরাতে উঠে যদি জলে ডুবতে যায়, বউটা তো যাবে, বাবাকে কি জবাব দেবে সত্য? তারপর গিয়ে রাত পোহালেই বাড়ি কুটুমে ছেয়ে যাবে, তার মাঝখানে সেই বড় বউয়ের ডুবে মরার রেলা। আচ্ছা বিপদ হলো বটে। না, নিশ্চিন্তি থাকা চলে না। বেশি রাতে বাড়ি নিঃসার নিশ্চুপ হয়ে গেলে উঠে গিয়ে দেখে আসতে হবে বড় বউকে। সবচেয়ে ভালো হয় ওর ঘরটায় বাইরে থেকে শেকল তুলে দিলে, নইলে কবার আর দেখতে যাওয়া যাবে? কোন ফাঁকে যদি উঠে গিয়ে সর্বনাশ ঘটিয়ে বসে থাকে বড় বউ। দরজার মাথায় শেকল। সত্যবতীর হাত পৌঁছায় না। কিসের ওপর উঠে শেকলে হাত পাওয়া যায় তাই ভাবতে থাকে সে। ঢিপঢিপ করা বুকটা নিয়ে সারদা ঘরে ঢোকে। সারদার আহারকালীন অবকাশে ছেলে কেঁদে ভুবনেশ্বরীকে জ্বালাতন করেছিল কিনা জিজ্ঞেস করতেও পারে না। ভুবনেশ্বরী নিজে থেকে বলে, নিঃসারে গিয়ে শুয়ে পড়ো তো বড় বৌমা, ছেলে সবে ঘুমিয়েছে, জেগে না যায়। শেয়রে কাজললতা দিয়ে শুইয়ে রেখে এসেছি। রাসুকে ডাকিয়ে এনে ঘরে পুড়ে দেওয়া পর্যন্ত স্বস্তি ছিল না ভুবনেশ্বরীর। কি জানি যদি অন্ধকারে ঠাউর করতে না পেরে কে কে করে চেঁচিয়ে ওঠে সারদা। এদিকে আবার রাসুকে বলতে পারে না যে ঘরের পিদিম নিবিও না, কারণ ছেলেকে শোবার ঘরে পুড়ে দিয়ে আর তার সঙ্গে কথা কইতে
মায়েরই লজ্জা লাগে। এ তো ভাসুক। আর সারদাকে বা স্পষ্টি বলা যায় কি করে? ওগো, তোমার জন্য ঘরের মধ্যে মানিক আনিয়ে রেখেছি। বলা যায় না বলে কচি ছেলের ছুতো। তাছাড়া আর একটু কারণও কি ছিল না? একটু কৌতুকের স্বাদ হলেও শাশুড়ি সম্পর্ক, তবু তো মেয়ে মানুষ। আর বাঘা রামকালীর ঘরণী হলেও ভুবনেশ্বরীর যেন এখনো ভিতরে ভিতরে কোথায় একটু কাঁচা, একটু সবুজ রয়ে গেছে। মানিকের উপমাটা ভুবনেশ্বরীরই মনে এসেছে। নিত্যকার মানুষটা যে আজ সারদার কাছে পরম মূল্যবান হয়ে উঠেছে, এ কথা বোঝবার ক্ষমতা ভুবনেশ্বরীর আছে। দেখা যাক বড় বৌমা কতটুকু করায়ত্ত রাখতে পারে স্বামীকে। অবশ্যই ভরসা কিছু নেই। বেটা ছেলের মন, নতুন বউ ডাগরটি হয়ে উঠতে উঠতে সারদাও কন্যা ততদিনে 3 ছেলের মা হয়ে বসবে। তখন কি আর রাসু নতুন ফুলের মধু ফেলে? ভাবতে গিয়ে চমকে গেল ভুবনেশ্বরী। মনে মনে নাক কান মূল্য। রাসু না তার পুত্রস্থানীয়? তার সম্পর্কে এসব কথা কি বলে ভাবছে সে? সম্পর্কের মান মর্যাদা আর থাকছে কি করে তাহলে? ওদের সম্পর্কে সব ভাবনা জোর করে মুছে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল ভুবনেশ্বরী। এবার তাদের দলের খাবার পালা। তবে আজ আর খাবার পরে ঘুম নয়, রাত জেগে কালকের যজ্ঞের কুটনো বাটনা করতে হবে। বড় লোকের বাড়ির বউ বলে তো আর আয়েশ করবার হুকুম নেই। বউ হচ্ছে বউ, বরং রাসুর মা দুদণ্ড পা ছড়িয়ে বসলে কি কাজে গাফিলি করলে কেউ কিছু বলবে না, কিন্তু বউদের সেরকম আচরণ অমার্জনীয়। তা খাটুনিতেও দুঃখ ছিল না, যদি শুধু নিজেরা যা ননদের দল থাকতে পায় সে দলে, হাতের সঙ্গে গল্প গাছাও চলে তাহলে। কিন্তু তা তো হবার জোটে একজন গিন্নি পাহারাদার থাকেনি। বউরা ঘর বাঙানি মন্ত্র করছে কিনা সেটা তো দেখতে হবে তাদের। এই গুরু কর্তব্যের দায়ে বেচারা শিবজায়াকে যে মরতে মরতে রাত জেগে ছেলে বউয়ের ঘরের পেছনে ঘুলঘুলির নিচে কান পেতে বসে থাকতে হয়। সারদার ঘরে অবশ্য ঘুলঘুলি নেই, ভালো জানালা আছে। বাড়ির মধ্যে সব সেরা ঘরটাই সারদার। বর্ধমান থেকে মিস্ত্রি আনিয়ে রামকালী যখন অনেক খরচা করে দক্ষিণের উঠোনে এই ঘর দালান বানিয়েছিলেন, তখন সকলেই ভেবেছিল এটা রামকালীর নিজের স্পেশাল। মিস্ত্রির কাজ শেষ হয়ে গেলে দিনতারিণীও তাই বলেছিলেন, একটা শুভ দিন দেখ তাহলে রামকালী, নতুন ঘরে উঠবার। রামকালী হেসে উঠে বলেছিলেন, তোমার যে দেখছি গাছে না উঠতে এক কাঁদি কুমা, ঘরে যে উঠবে সে আসুক আগে। দিনতারিণী অবাক হয়ে বলেছিলেন, কে আসবে? কার কথা বলছিস? ঘরের লক্ষ্মীর কথাই বলছি মা। রামকালী বোধ করি মায়ের হৃদগত ধারণা অনুমান করেছিলেন, তাই একবার মায়ের ধারণা বৃক্ষের মূলে কুঠারাঘাত করে পরম শান্তভাবে কথা শেষ করেছিলেন। কেন, তুমি কি শোনোনি রাসুর বিয়ের কথা চলছে? রাসুর? রাসুর বউ এসে ওই ঘরের দখলিদার হবে? দিনতারিণীর সতীনপুর ছেলের বউ? দিনতারিণী আর আত্মসংবরণ করতে পারেনি, বিরক্তভাবে বলে উঠেছিলেন, অজ্ঞানের মতো কথা বলো না রামকালী, ওই সেরা ঘরখানা তুমি রাসুকে দেবে? রামকালী আর হাসেননি, গম্ভীর কণ্ঠে বলেছিলেন, দেওয়াদির কথা তো কিছু নেই মা, যার যা ন্যায্য প্রাপ্য সে তা পাবে। দিনতারিণী তথাপি ছেলের ক্রোধ শঙ্কা তুচ্ছ করেও উষ্মা প্রকাশ না করে পারেননি। বলে ফেলেছিলেন, তুমি মাথার গাম পায়ে ফেলে উপায় করছো, হিরে হেন জিরে এনে নবাবী পছন্দের ঘর গড়লে সে দ্রব্যে কুঞ্জর বেটা বউয়ের প্রাপ্য হলো কোন সুবাদে রামকালী? না, রামকালী প্রত্যক্ষে তিরস্কার করেননি মাকে, বরং আরো শান্ত কণ্ঠে বলেছিলেন, যে সুবাদে মানুষ বনের জন্তু জানোয়ারদের মতো উদম হয়ে না বেরিয়ে কোমরে কাপড় দিচ্ছে মা। যাজ্ঞেও ও কথা থাক, জ্যেষ্ঠর শ্রেষ্ঠ ভাগ, এ বিধিটা তো তোমার অজানা নয় মা। রাসু এবারের জ্যেষ্ঠ ছেলে। দিনতারিণীর চোখে জল এসে গিয়েছিল দুঃখে আর অপমান বোধে, তাই শেষ বেশ তর্কে বলে বসেছিলেন, মেজ বৌমার প্রাণটার দিকেও তো তাকাতে হয়, যতই হোক সে এখনো কাঁচা মেয়ে, এই ঘর আরম্ভ হয়ে স্তক তার একটা আশা ছিল তো। রামকালী এবার আর একটু হেসেছিলেন,
তোমার মেজ বৌমার যদি এমন ইল্লুতে আশা হয়েই থাকে, তাহলে সে আশায় ছাই পড়াই উচিত মা, ছাই পড়াই উচিত। আঁচল দিয়ে চোখ মুছেছিলেন দিনতারিণী। মেজ বৌমার আশাভঙ্গের কল্পনায় যত না হোক, নিজেরই আশাভঙ্গে। কুঞ্জ যে জন্মভোর গায়ে হাওয়া দিয়ে বেরিয়ে সংসারের সব কিছুর সেরা ভাগটা ভোগ করে, এটা কি চিরকাল সহ্য হয়? দিনতারিণীর আশা ছিল এই ঘরখানার ব্যাপারে অন্তত কুঞ্জ আর কুঞ্জর বউয়ের মুখটা ছোট হবে। সেই আশায় ছাই পড়ল। তাই কেঁদে ফেলে বললেন, ছাই পড়াই উচিত? উচিত বই কি, ভবিষ্যতে তাহলে আর কখনো এমন বেয়ারা আশা জন্মাতে পাবে না। এরপর দিনতারিণী নীরবে তাকিয়ে তাকিয়ে দেখেছিলেন চন্দননগর থেকে ছুতর এসে ঢুকলো সেই ঘরে। হ্যাঁ, জোড়া পালঙ্ক বানাতে হলে ঘরের মধ্যে বসেই বানাতে হয়, বাইরে থেকে গড়ে এনে লাগিয়ে দেওয়ার রীতি তখনও হয়নি। বহুবিধ কারুকার্য করা পালঙ্ক। ওর জন্যে চন্দননগরের ছুতরদের ভাত জোগাতে হয়েছিল মাস দেড়েক ধরে। খেয়ে মজুরি নিয়ে আর নতুন কাপড়ের জোড়া বকশিস আদায় করে ছুতররা চলে গেল। তারপরই বিয়ে হলো রাসুর। নতুন পালঙ্কে ফুলসজ্জে হলো। সেই পালঙ্ক ছেড়ে সারাদিন আজ মাটিতে পড়েছিল সারদা। এখনো খুড়শাশুড়ির নির্দেশ মতো নিঃসারে ঘরে ঢুকিয়ে হুড়কোটা লাগিয়েই ছেলের তল্লাশ মাত্র না করে ঝুপ করে শুয়ে পড়ল মাটিতেই। ঘরে ঢুকে না তাকিয়েও টের পেয়েছিল সারদা তার আশার আশঙ্কাটা মিথ্যে নয়। আঘ্রাণে, অনুমানে, হৃৎস্পন্দনে বুঝিয়ে দিয়েছিল সারদাকে, ঘরে তোমার 7 রাজার ধর্মানে। এ যেন আবার নতুন বিয়ের নতুন বর। দিরাগমনে এসে প্রথম রাত্রিরে যখন 5টা সমবয়সী মিলে সারদাকে ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজার শিকল লাগিয়ে পালিয়েছিল, তখন এমনি বুকটা ধরাস করেছিল সারদার। তবু তো তখন মাত্র 12 বছর বয়স, আর এখন 16। ষোড়শীর হৃদয় তো আলোড়নে আরো উত্তাল হবেই। ঘরে যে অপরাধী আসামি অবস্থান করছিল, তার অবস্থাও অবশ্য সারদার চাইতে কিছু উন্নত নয়। তার বুকের মধ্যে হাতুড়ি পিটছে। জীবনে আর কখনো সারদার মুখোমুখি দাঁড়াতে পারে এ আশা বুঝি ছিল না রাসুর। সারাদিন শুধু ভেবেছে জীবনের সমস্ত আনন্দ আহ্লাদের সমাধি হয়ে গেল তার। মেজখুড়ি কেন অন্দরে ডেকে পাঠিয়েছিল তাও ঠিক বুঝতে পারেনি। ভেবেছিল আবার কোনো নিয়ম লঙ্ঘনের পাকিচক্রে পড়তে এসে হবে তাকে, কিন্তু এসে যা শুনল অভিনব। সারদা নাকি রান্নাঘরে কাজে ব্যস্ত, আর ভুবনেশ্বরীরও কাজের তারা, ভাঁড়ারের দিকে না গেলেই নয়। তাই ঘুমন্ত খোকাকে একটু আগলাতে হবে রাসুকে। কিছুই নয়, শুধু ঘরে একটু থাকা। বোকা রাসু তখনও কিছু সন্দেহ করেনি, শুধু একটু তাজ্জব বনে গিয়েছিল প্রস্তাবে। দেশ শুদ্ধ লোক থাকতে কিনা ছেলে আগলাবার জন্য রাসুকে ডাকিয়ে আনা হলো বারবাড়ি থেকে। আশ্চর্য নয় তো কি, যে রাখুরমা ডাকতে গিয়েছিল সেই তো পারত কাজটা, করেও তো বরাবর তাই। তবু কিছু বলতেও পারেনি, না প্রতিবাদ না প্রশ্ন। নতুন বউয়ের ব্যাপারে যতটা লজ্জা, ঠিক ততটাই লজ্জা তো নতুন ছেলের বিষয়েও। সুরসুর করে তাই ঘরে ঢুকেছিল রাসু, আর ঢোকার সঙ্গে সঙ্গেই বুকের মধ্যে সন্দেহের হাতুড়ি পড়েছিল। মেজখুড়ির এই ডাকিয়ে আনাটা ছল নয় তো? মেজখুড়িকে তো এমনিতেই খুব ভালোবাসে রাসু, এবার যেন ইচ্ছে হলো পুজো করে তাকে। ফস করে প্রদীপটা নিভিয়ে দিয়ে কাঠ হয়ে বসে ভাবতে লাগলো। 7-5 ভাবতে ভাবতে খেয়াল করলো ঘরে খিল পড়েছে, আর পর মুহূর্ত থেকে অনুভব করলো বাতাসীন ঘরের চাপা গুমোরটা যেন একটা চাপা কান্নার ধাক্কায় কেঁপে কেঁপে উঠছে। টপ টপ করে 2 ফোঁটা জল পড়ল রাসুর চোখ থেকে। পুরুষ মানুষ, তা হোক, মানুষ তো বটে। ধরবর করে উঠে বসলো সারদা। একটা বলিষ্ঠ আবেষ্টন থেকে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করতে করতে রুদ্ধ কণ্ঠে বলল, আর কেন, আর কেন? আর কিছু বলতে পারল না। চোখ দুটো বিশ্বাসঘাতকতা করে বসেছে। সারাদিন ধরে প্রতিজ্ঞা করেছিল যদি কখনো সেই নিষ্ঠুরটার সঙ্গে দেখা হয় কাঁদবে না,
মুখ মলিন করবে না, পরস্য পরের মতো উদাসীন থাকবে। কিন্তু পরিস্থিতিটা সমস্তই গোলমাল করে দিল। তাই কি দু চার ফোঁটা একেবারে ধারার শ্রাবণ। একে কি করে রোধ করবে সারদা? কোন বাঁধ দিয়ে ঠেকাবে? বড় বউ, এতটুকু শব্দের মধ্যে কত মিনতি, কত আবেদন, কিন্তু এই করুণ মিনতি ভরা ডাকেই বা সাড়া দিচ্ছে কে? বড় বউ, আমার কি দোষ? আমার উপর বিরূপ হচ্ছ কেন? বুঝতে পারছো না আমার প্রাণটাও গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে? ধারা শ্রাবণে বন্যা এলো। থাক থাক, আর মন মজানো মিছে কথায় কাজ নেই। পুরুষের প্রাণে আবার দরদ। বড় বউ, এই আমার মাথা খাও। বিশ্বাস করো, তোমারই মতন জ্বলে পুড়ে খাক হচ্ছি আমি। তুমি যে আমাকে বিশ্বাসঘাতক ভাবছ, এ কষ্ট আমি রাখবো কোথায়? রাখবার দরকার কি? সারদা কান্না সামলে কঠোর হবার চেষ্টা করে। কাল তোমার নতুন ফুল সূর্যে নতুন সুখ, আজ আবার এত দুঃখ কষ্টের পালা গাইবার কি আছে? বড় বউ, বলো কি করলে তুমি আমায় বিশ্বাস করবে? বলিষ্ঠ আবেষ্টনের চাপটা যেন পিষে ফেলতে চাইছে সারদাকে। কি করে আর কঠিন থাকবে সারদা? তবু শেষ চেষ্টা করে। আমার বিশ্বাসে অবিশ্বাসে কি এসে যাচ্ছে তোমার? ছেলের মা বুড়িকে ছেড়ে এখন কচি তাল শাঁস। বড় বউ, তুমি এমন ব্যবহার করলে আমার আত্মঘাতী হওয়া ছাড়া আর উপায় থাকবে না, তা বলে দিচ্ছি। রাসুও কঠিন হতে জানে, তাই বাঁধন আলগা দিয়ে বলে, এই চললাম মেজো কাকার ওষুধের ঘরে। তাজা গোকরো সাপের বিষ সঞ্চয় আছে, কোথায় আছে তাও আমার জানা। এরপর কিন্তু বিধবা হলে দোষ দিও না আমায়। বিধবা? বুকটা থরথর করে ওঠে সারদার। বরং 100টা সতীন নিয়ে ঘর করবে সারদা। বিধবা হওয়ার মতন অভিশাপ আর কি আছে? কিন্তু ঠিক এই মুহূর্তে বলাই বা যায় কি? তাহলে চললাম, এই জন্মের শোধ দেখা বলে রাসু দরজার কাছে এগোয়। আশাই যে এবার সারদা মাথা খাওয়ার অনুরোধ জানাবে, কিন্তু সারদা যেন অনড়। ভেবেছিলাম ওকে চিরদিনের মতো ত্যাগ দিয়েই রাখবো, তুমি আমার যে প্রাণেশ্বরী সেই প্রাণেশ্বরী থাকবে। স্বগত উচ্চারণে আক্ষেপ প্রকাশ করে দরজার হুড়কোই হাত লাগায় রাসু। কিন্তু তুমি প্রতিহন্ত্রী হয়ে নিজের পায়ে কুড়ুল মারলে বড় বউ। হুড়কোটা খুলে পাশে রাখলো রাসু। এবার সারদা কথা বলল, কিন্তু এ কি কথা? এই কি প্রেমে পাগলিনী অবলা বালার ভাষা? রুদ্ধকণ্ঠে সারদা বলে উঠেছে, ঘরের পরিবারের সঙ্গে যাত্রাগানের মতন কান্নার সুরে কথা কইছ কেন? হুড়কো খুলে বেরিয়ে গেলেই বুঝি খুব পৌরুষ হবে? তোমার গোক্র বিষ আছে আর আমার দড়িকলসি নেই? তোমার প্রাণটা পাথরে গড়া বড় বউ। মেজো কাকা যখন আমার গলায় গামছা মোড়া দিয়ে টানতে টানতে নিয়ে গেল, তখন তার সামনে গিয়ে বলতে পারলে না আমারও দড়িকলসি আছে? ঠিক আছে, সবাইকে এবার দেখিয়ে দিচ্ছি ভালো মানুষ রাসু কি করতে পারে। এই প্রকাণ্ড বীররসের ভূমিকাটি অভিনয় করে কপারটা ধরে হ্যাঁচকা টান মারল রাসু। কিন্তু টানার সঙ্গে সঙ্গেই পরিস্থিতিটা বুঝতে দেরি হলো না। দরজার বাইরে শেকল। এ কাজ কে করল? মেজ খুড়ি। কিন্তু তার পক্ষে কি এ ধরনের চপল রসিকতা সম্ভব? অথচ তাছাড়া আর কে? রাসু যে বাড়ির মধ্যে এসেছে তাই তো কেউ দেখেনি। মেজ খুড়ি তো আজকের নাটকের নাট্যকার। বাইরে থেকে বন্ধ। একটা বিপন্ন স্বর আস্তে ঘরে ছড়িয়ে পড়ল। বন্ধ? সারদারও এতক্ষণকার নীরবতা ভঙ্গ হলো বিস্ময়ে, ভয়ে। তাই তো দেখছি। রাসুর কণ্ঠে ব্যাকুলতা। এখন উপায়? যদি সকাল পর্যন্ত বন্ধ থাকে বড় বউ, কি হবে? সহসা একটা অদ্ভুত কাণ্ড ঘটে, একেবারে অভাবিত, অপ্রত্যাশিত। হয়তোবা সারদা নিজেও এক মুহূর্ত আগে এটা কল্পনা করতে পারত না, ভাবতে পারত না তার কান্নায় বুঝে আসা কণ্ঠ সহসা এমন কৌতুকের লীলায় হেসে উঠবে। সে হাসির শব্দ চাপা বটে, তবু রহস্যে উচ্ছ্বসিত। তাই এই ধরনেরই স্বভাব বটে সারদার। নিতান্ত দুঃখের সময়ও হাসির কথা হলে হেসে ফেলা। কিন্তু আজকের কথা যে আলাদা। আজ সারদার মরণ বাঁচনের সমস্যা। আজ কান্নায় গলা বুজে রয়েছিল সারদার। তবু
রাসুর এই বিপন্ন বিপর্যস্ত কণ্ঠ তাকে কি যে কৌতুকের যোগান দিল। উচ্ছ্বসিত রহস্যে হেসে উঠল সে। হেসে বলে উঠল, কি আর হবে, দায়ে পড়ে মশাইকে এখন পরনারীর সঙ্গে রাত কাটাতে হবে। রাসু চমকে গেছে, থমকে পড়েছে। তবে কি এতক্ষণ ছলনা করছিল সারদা? সতীন হওয়ায় তেমন কিছু লাগেনি তার। এ হাসি, এ কথা তো রীতিমতো প্রশ্রয়ের। অতএব দরজা নিয়ে মাথা পরে ঘামালেও চলবে। এখন এদিকের ঘাঁটি সামলে নেওয়া যাক। খোলা হুড়কো আবার দরজায় উঠল। অনাদৃত পালঙ্কের বিছানা আবার স্পর্শের উষ্ণতা পেল। না, একেবারে সহজে ধরা দেবে না সারদা। সে সত্যবদ্ধ করিয়ে নেবে স্বামীকে। থাক, আমাকে স্পর্শ করতে হবে না। আগে মা সিংহবাহিনীর নামে দিব্যি করো, আমি বেঁচে থাকতে ছুটকিকে ছোঁবে না। রাসুর বুকটা কেঁপে ওঠে। শপথটা যে মারাত্মক। ভয় ভয়ে বলে, সিংহবাহিনীর নামে দিব্যি করা কি ভালো বড় বউ? মনে পাপ থাকলে ভালো নয়, এক মন এক প্রাণ থাকলে ভয়ের কি আছে? তবু ঠাকুর দেবতা বলে কথা। বেশ তো, আমি তো তোমায় স্বাধীনী, নাই বা আর স্পর্শ করলে আমায়। হায় মা সিংহবাহিনী, এমন ঘোরতর বিপদে তোমার গ্রামের আর কেউ কখনো পড়েছে? একদিকে একখানি অপরাধ বোধের ভারে পীড়িত আর নতুন আশায় উদ্বেল ব্যাকুল হৃদয়, আর অপরদিকে এক অনমনীয়া পাষাণী। তবে কি হাসিটাই ছল? তাই সম্ভব, নইলে দিব্যি গুছিয়ে ছেলের কাজ ঘেঁষে শোবার আয়োজন করছে কেন সারদা? বড় বউ, আহ, কেন জ্বালাতন করছো? সারদার বুকে পরম ভরসা। দরজার বাইরে শেকল লাগানো, রাগ করে ছিটকে বেরিয়ে যাবার উপায় নেই রাসু। আহ, কে সেই দেবী যে রাসুকে এমন করে বন্দি করে ধরে দিয়েছে সারদার কাছে? স্বয়ং মা সিংহবাহিনীই নয় তো? তাহলে তোমার দয়া হবে না? স্বামী গুরুজন, তুমি আবার দয়ার কথা তুলছো কেন গো? পরিবারই হলো গিয়ে কেনা দাসী। আচ্ছা বেশ, করছি দিব্যি। হলো তো? কই করলে? মনে মনে করেছি। মনে মনে? মনের কথা বনে যায়, মুখে বলো। বেশ বেশ, এই বলছি, তুমি ছাড়া আর কাউকে ছোবো না, সিংহবাহিনী সাক্ষী। আমি ছাড়া নয়, আমি বেঁচে থাকতে। এটুকু অনুগ্রহ করে সারদা। ওই হলো, কে আগে যায় আর কে পরে যায় বলা যায় কি? আমার কুষ্টিতে আছে সধবা মরব। সারদা আত্মপ্রসাদের হাসি হাসে, কিন্তু মনে থাকে যেন মা সিংহবাহিনী সাক্ষী। থাকবে থাকবে। কিন্তু সত্যি কি মনে ছিল? রাসু কি শেষ অবধি মা সিংহবাহিনীর মর্যাদা রাখতে পেরেছিল? পুরুষ মানুষ কি তাই পারে? রাসুর মতো মেরুদণ্ডহীন পুরুষ। তবু এমনি মিথ্যে শপথের চোরাবালির উপরই তো ঘর বাঁধতে হয় মেয়ে মানুষকে। এতক্ষণ আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতির 4র্থ পর্ব। যদি আপনাদের গল্প ভালো লেগে থাকে তাহলে আরও বেশি করে গল্প শুনুন। চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, অন্যদের সকলকে ভালো রাখুন। বেশি বেশি করে গল্পের বই পড়ুন, অন্যদের বই পড়তে উৎসাহিত করুন। ধন্যবাদ।